হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আমার গল্প শুনে খুব সুখ নিচ্ছ এবং আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি প্রতিদিন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ফোনের উপাস থেকে লিয়াকত সাহেব বলে উঠল, বাবা দরজাটা একটু খুলো। তানভীর দৌড়ে কেবিনের দরজা খুলতেই লিয়াকত সাহেব একটা ব্যাগ নিয়ে এগিয়ে দিল। লিয়াকত সাহেবের ব্যাগটা হাতে নিয়ে কৌতূহলের সুরে বলল, এটা কিসের ব্যাগ? লিয়াকত সাহেব খিক করে হেসে দিয়ে বলল, এটা তোমার চাচি রুকুর জন্য পাঠিয়েছে। এতে তোমার চাচির একটা বোরখা আছে, ওকে পরিয়ে একটু বাইরে ঘুরতে বের হও, দুজনেরই ভালো লাগবে। বলেই লিয়াকত সাহেব চলে গেল। তানভীর বোরকাটা নিয়ে রুকুর দিকে এগিয়ে দিয়ে হালকা হেসে বলল, এ বোরখাটা পরে মুখটা আটকে ফেলুন, আপনাকে একটু লঞ্চটা ঘুরে দেখাই, একঘেয়ামিটা কেটে যাবে, মনটাও ফ্রেশ লাগবে। কথাটা শুনে রুকুর মনে যেন আনন্দের চিলিক দিল। এক পশলা বৃষ্টির পর যেমন সূর্যরশ্মি উঠে পৃথিবীকে আলোকিত করে হাস্যোজ্জ্বল করে তোলে, তেমনি রুকুর মনেও সূর্যকিরণের জলকানির মতো খুশির রেখা ফুটে উঠেছে। বোরখাটা তানভীরের হাত থেকে চট করে নিয়ে পরে নিল, সেই সাথে নিকাবটাও বেঁধে নিল। এই মুহূর্তে রুকুর চোখগুলো শুধু তানভীর দেখতে পাচ্ছে। রুকুর চোখগুলো দেখে তানভীর যেন সে চোখে আটকে গেল। খেয়াল করলো চোখটা এত টানা টানা না, কিন্তু চোখগুলো ভাঁজ দিয়ে ভেতরে ঢুকে আছে, তবে চোখের লেন্সটা যেন একটু উপরের দিকে হয়ে ভেসে আছে। তানভীরের জানা মতে ডাগর ডাগর চোখ বলা হয় সে চোখকে, যে চোখের পাপড়িগুলো বেশ বড় আর টানা টানা। তবে রুকুর চোখে এর কোনো বৈশিষ্ট্য বিদ্যমান নেই, কিন্তু চোখের লেন্সটা এমন ভাসা ভাসা থাকলে যে সে চোখটাকে কী চোখ বলা হয় সেটা আপাতত জানা না থাকলেও রুকুর চোখের মায়ায় কিছুক্ষণের জন্য তানভীর আটকে গিয়েও নিজেকে সামলে নিল। কারণ মেয়ে মানুষের চোখের মায়ায় পড়ার মতো বোকা কাজ সে করতে চায় না। তবে মেয়েরা তাদের চোখ দিয়ে খুব সহজেই একটা ছেলেকে মায়ার জাল বিছিয়ে কপোকাট করতে পারে, তার জলজ্যান্ত প্রমাণ রুকুর চোখগুলো। তানভীরকে এভাবে তাকিয়ে দেখে রুকু হালকা অস্বস্তি নিয়ে বলল, কি ব্যাপারে, কি দেখছেন? তানভীর রুকুর কণ্ঠটা শোনার সাথে সাথে রুকুর চোখ থেকে চোখটা সরিয়ে নিয়ে বলল, না কিছু না, চলুন বাইরে যাওয়া যাক। বলেই রুকুকে নিয়ে কেবিনের বাইরে গেল। করিডোরে যেতেই রুকু থমকে গেল, কারণ খেয়াল করলো লঞ্চের করিডোরটা লাল নীল আলোয় আলোকিত। চারদিকে শুধু অবাক চোখে তাকাচ্ছিল রুকু। লঞ্চের মনোরম পরিবেশটা যেন তার ব্যাকুল মনটা শীতল করছিল। তানভীর শুধু রুকুর দিকে তাকিয়ে তাকে অবলোকন করছিল। রুকু চারপাশ তাকিয়ে তানভীরের দিক তাকাতেই তানভীর হতকচিয়ে গেল। অজানা এক ভালোবাসার বান যেন তানভীরের বুকে বিদ্ধ করল। চোখে চোখ পড়তেই চোখ সরানোর ব্যর্থ চেষ্টা করছে তানভীর, কোনোভাবেই চোখ সরাতে পারছে না। ভালোবাসার রঙিন সুতোর টানে যেন সুতো চোখের বাঁধনে আটকা পড়েছে সে। অসম্ভব মায়াময় এ চোখের তাকানো। রুকু তানভীরের দিকে একটু জোরে এগিয়ে আবার গতি মন্থর করে দিল। যতই তানভীরের দিকে এগোচ্ছিল ততই তানভীরের বুকের পালপিটিশন যেন বেড়েই চলছে। বুকে হাত দিতেই খেয়াল করলো বুকের ভেতরে হার্টবিটটা বেশ জোরালোভাবে আঘাত হানছে। মনে মনে ভাবতে লাগলো, এ কি টর্নেডো নাকি ঘূর্ণিঝড়? রুকুর সামনে আগানোর গতি আবারও মন্থর হতে লাগলো, আর তানভীরের বুকের ধুকপুকানি আরও বাড়তে লাগলো। অনেকটা ব্যস্তানুপাতিক হারে বাড়ছিল। রুকু ঠিক তানভীরের মুখোমুখি দাঁড়িয়ে, চোখ দুটো তানভীরের চোখে তাক করা। হালকা নয়ন জোড়ায় ইশারা দিতেই তানভীরের বুকটা বানটা যেন ছেদ করে এপিঠ দিয়ে বের হয়ে ওপিঠে চলে গেল। আচ্ছা, লঞ্চটার একটু বর্ণনা দিবেন, একটু ঘুরে দেখাবেন? বলেই রুকু চোখটা নামিয়ে ফেলল। রুকুর চোখটা নামানোর সাথে সাথে তানভীরের বুকের পালপিটিশনটাও কমে গেল। স্বস্তির একটা নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে তাকালো। খেয়াল করলো আকাশে চাঁদ নেই, তবে হাজারো তারা ফুটে মেলা বসে আছে। তানভীরের মনে হচ্ছে সেখান থেকে একটা তারা খসে পড়েছে।
খসে পড়ে তারাটার অবস্থান এখন লঞ্চের করিডোরে। আর সে কেউ না, সে হলো রুকু। তানভীরের নীরবতা দেখে রুকু হালকা করে ডেকে বলল, বলবেন না? তানভীর আকাশ থেকে চোখটা সরিয়ে রুকুকে বলল, আমরা এখন যে লঞ্চে আছি সেটার নাম হলো এভি মনামি। এটা ঢাকা টু বরিশাল, আবার বরিশাল টু ঢাকা আসে। আমরা এখন বরিশাল যাব। লঞ্চের টিকিট কাটতে হয় 4-5 দিন আগে। বিভিন্ন ভাগে বিভক্ত এই লঞ্চ। এটা মূলত 3 স্তরে বিভক্ত। মোট ভিআইপি কেবিন আছে 4টি। লঞ্চের প্রথমে ঢুকে দোতলায় ওঠার সময় একটা বড় টিভি স্ক্রিন চোখে পড়বে। সেখানে লঞ্চের সব বিষয়গুলো দেখানো হয়। আমরা যে কেবিনে আছি সেটা হলো সিঙ্গেল কেবিন। ভিআইপি কেবিনগুলো আরও সুন্দর। রুকু অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, ভিআইপি কেবিনে কখনো ঢুকে দেখেছেন? তানভীর মাথা নেড়ে বলল, হ্যাঁ দেখেছি। আমাকে একটু দেখাবেন? এখন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেখানো সম্ভব না। বরিশাল থেকে যখন ঢাকায় আসবো তখন দেখানোর চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এখন দেখাতে হবে না, পরে দেখালেও হবে। তবে দেখাতে কেমন সেটা বলেন আগে। ভিআইপি কেবিনে প্রথমে ঢুকতে সোফা পড়বে। সেখানে দায়িত্বরত আছেন কয়েকজন কেবিনটা দেখাশোনার জন্য। তারপর একটু সামনে ডাইনিং টেবিল রাখা আছে খাওয়া দাওয়া করার জন্য। তারপর যেখানে থাকা হয় সেখানে মোট 2টো বেড আছে। মোট 4 জন মানুষ অনায়াসে আরাম করে থাকতে পারবে। ভিআইপি কেবিন ছাড়াও এই লঞ্চে ডাবল কেবিনও আছে। এসি কেবিন আবার নন এসি কেবিনও আছে। আমরা যে কেবিনে আছি সেটা এসি কেবিন। মাঝখানের এই অংশে অনেক তুষক নিয়ে শুয়ে আছে, খেয়াল করছেন হয়তো। এটাকে অনেকে বলে তুষক ব্যবস্থা। চলুন আমার সাথে। কোথায় যাব? একটু ছাদের দিকে যাওয়া যাক। যদিও ছাদটা এখন তালা দেওয়া, বেশি মানুষের ভিড় হলে ছাদ খুলে দেওয়া হয়। ঈদের সময়টাতে ছাদ খোলা থাকে বলেই রুকুকে নিয়ে ছাদের কাছে গেল। রুকু অবাক হয়ে লঞ্চের সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। এ যেন এক প্রাসাদ। বাড়ির ছাদে এমন পানির ট্যাঙ্ক থাকে, তেমনি লঞ্চের ছাদেও পানির ট্যাঙ্ক বসিয়ে দেওয়া আছে। রুকু একটু পুলকিত নয়নে তানভীরের দিকে তাকিয়ে বলল, আমাদের বাড়ির ছাদেও এমন পানির ট্যাঙ্ক দেওয়া আছে। এটা দেখে বাড়ির কথা মনে পড়ে গেল। লঞ্চটা একদম প্রাসাদের মতো। লঞ্চের ভেতরটা যে এত সুন্দর হবে কখনো বুঝতে পারেনি। তানভীর হাসতে হাসতে জবাব দিল, একটা 3 তলা সুন্দর বাড়ি বলা যায় আর কি। মনামি লঞ্চের এই পানির ট্যাঙ্কগুলো ভিআইএসটি অনুমোদিত পানি দ্বারা পূর্ণ। এটি আবার পিউরিফিকেশনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়। চলেন আপনাকে নিয়ে একটু খাবার যে জায়গায় বিক্রি করে সেখানে যাই। আপনি তো জানতে চেয়েছিলেন লঞ্চে কোথায় থেকে খাবার পাবো, সেটা দেখিয়ে দিই। চলুন। বলেই তানভীর খাবারের কাছে নিয়ে গেল। রুকু শুধু অবাক নয়নে সব দেখতে লাগলো। একটা লঞ্চের পরতে পরতে যে এত সুন্দরতা লুকিয়ে আছে সেটা রুকুর একদম অজানা ছিল। রুকু অবাক নয়নে পুরা লঞ্চটা ঘুরে দেখল। তারপর করিডোরের কার্নিশে এসে দাঁড়ালো। হালকা মৃদুমগ্ন বাতাসে লঞ্চ ধেয়ে আসছে। পানির উপর হেলে দুলে যাওয়ার মতো রোমাঞ্চকর ব্যাপার হয়তো দ্বিতীয়টি আর হতে পারে না। চোখ বন্ধ করে বাতাস অনুভব করার চেষ্টা করছে। এর মধ্যেই তানভীর ডেকে উঠল, কেবিলে চলুন, অনেক তো হলো। আরেকটু থাকি না, একটু সমুদ্র বিলাস করি। তানভীর কথাটা শুনে হাসিতে গড়াগড়ি খাচ্ছিল। তানভীরের হাসি দেখে রুকু অবাক চোখে তাকালো। হাসছেন কেন এভাবে? তো হাসবো না তো কাঁদবো? অকারণে হাসার তো কারণ দেখছি না। আপনি নদীর উপর দিয়ে গিয়ে সমুদ্র বিলাস করছেন মানে এটা সমুদ্র না। আমরা ছোট বড় মোট 10 থেকে 13টার মতো নদী পার হয়ে বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছাবো। নদীর সংখ্যাটা মনে নেই, তবে এরকমই হবে হয়তো। সেখান থেকে অটো দিয়ে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে যাব। 15 থেকে 20 টাকার মতো ভাড়া লাগবে। নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে 200 টাকা করে সিট ভাড়া করে বিআরটিসি দিয়ে কুয়াকাটা যাব। তখন না হয় সমুদ্র বিলাস করবেন। এখন আপাতত নদী বিলাস করুন। নদী বিলাস শেষ হলে চলুন,
অনেক রাত হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে বলল, প্রায় 2টো বেজে গেছে। আর 3 থেকে 3.5 ঘন্টার মতো লাগবে বরিশাল পৌঁছাতে। এর মধ্যে না ঘুমাতে পারলে শরীরটা বেশ খারাপ লাগবে, মাইগ্রেনের ব্যথাটাও চেপে বসবে। রুকু কথা না বাড়িয়ে বলল, চলুন তাহলে। রুকু আর তানভীর কেবিনে আসলো। রুকু বোরকাটা খুলে নিল। তানভীর কেবিনের নিচে একটা বিছানা পেতে শুয়ে রুকুকে বলল, আপনি উপরে শুয়ে পড়ুন। বলেই তানভীর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। রুকুও কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। ঘুমে চোখটা আচ্ছন্ন হয়ে পড়ল। নিচে খেয়াল করে তাকিয়ে দেখলো তানভীর ঘুমিয়ে গেছে। রুকুও পরক্ষণে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। খানিকক্ষণ পর দরজায় একটা আওয়াজ পেল। রুকু ভয়ে ভয়ে জেগে উঠল। খেয়াল করলো রাত 4টা বাজে। তানভীর তখন নাক ডেকে ঘুমাচ্ছে। বেড থেকে তানভীরকে নেমে হালকা ডেকে বলল, এই যে একটু উঠবেন, দেখুন না দরজায় কে নক করছে। তানভীর একাত থেকে ওকাত হয়ে বলল, বড্ড ঘুম পাচ্ছে, এভাবে নক করতে দিন। আর কে করবে, এত রাতে সাড়া না পেয়ে নক করে চলে যাবে। মাথাটা বেশ ব্যথা করছে, মাইগ্রেনের ব্যথাটাও চড়েছে, আমাকে একটু ঘুমোতে দিন। রুকু কথা না বাড়িয়ে বেডে পুনরায় শুয়ে পড়ল। এদিকে দরজার নকের শব্দ প্রখর থেকে প্রখর হতে লাগলো। যতই দরজা নক করছিল, রুকুর ভেতরটা ততই ছেদ করে উঠছিল। কি করবে বুঝতে পারছিল না। ভাবলো লিয়াকত চাচা আসলো না তো। বেশ সাহস করে দরজার সামনে গিয়ে আওয়াজ করে বলল, কে নক করছেন, কি জন্য? খেয়াল করলো ওপাশ থেকে মধুমতি বলে উঠল, আমি মা, খোলো একটু। রুকু হালকা স্বস্তির নিঃশ্বাস নিয়ে দরজাটা খুলতেই কেঁপে উঠল। খেয়াল করলো তেজস্বিনী দাঁড়িয়ে। রুকুকে দেখে তেজস্বিনী বিকট একটা হাসি দিয়ে মুখে কি যেন ছিটালো। সাথে সাথে রুকুর মুখ দিয়ে লালা পড়তে লাগলো। রুকুর শরীরের শক্তি বিলীন হয়ে যেতে লাগলো। তবুও রুকু সাহস হারালো না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে তানভীরের উপর আছড়ে পড়ল। রুকু খেয়াল করলো তানভীরের ঘুমের তীব্রতা এতই প্রখর যে তানভীরের কোনো সাড়া শব্দ নেই। রুকু তানভীরের শার্টে হালকা টেনে বলতে চাচ্ছিল যে আমাকে বাঁচান, তবে সে মুখ দিয়ে কিছুই বলতে পারছে না। যতই বলার জন্য আওয়াজ তুলতে যাচ্ছে, ততই আওয়াজটা গলায় আটকে যাচ্ছে। এদিকে তেজস্বিনী রুকুর পা ধরে টান দিতেই রুকু হিচড়ে যাচ্ছে। তানভীরের শার্টের কলার থেকে রুকুর হাতটা ছুটে যাচ্ছে। রুকুর কলিজাটা যেন কেঁপে যাচ্ছে। এরকম পরিস্থিতিতেও গলাও শুকিয়ে যাচ্ছে। বেশ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এর মধ্যেই তানভীর আওয়াজটা পেয়ে ধুম করে উঠে বসে পড়ল। খেয়াল করলো রুকু বিছানায় শুয়ে হাঁপাচ্ছে, হাত পা কাঁপাচ্ছে। তানভীর দৌড়ে গিয়ে রুকুকে ধরে ধাক্কা দিল, কিন্তু রুকু সে ধাক্কায় সাড়া না দিয়ে করতে লাগলো। তানভীর বোতল থেকে হালকা পানি নিয়ে রুকুর মুখে ছিটা দিতেই রুকুর চোখগুলো কাঁপতে লাগলো। হালকা কাঁপুনি দিয়ে রুকু উঠল। ভয়ে জোরে জোরে নিঃশ্বাসের আওয়াজ তুলছিল। তানভীর রুকুকে ধরে বলল, হুট করে এমন করছিলেন কেন? দুঃস্বপ্ন দেখছিলাম, তাই এমনটা হয়েছে। ও মাই গুডনেস, আমি তো ভেবেছিলাম আপনাকে বোবা জেনে ধরেছে। তবে করছিলেন, বেশ ভয় পেয়েছিলাম। আচ্ছা যাই হোক, আপনি বোতল থেকে পানি খেয়ে শুয়ে পড়ুন। 4:30 বাজে, আর 1 ঘন্টার মধ্যেই হয়তো পৌঁছে যাব। কিছুক্ষণ রেস্ট নিয়ে নিন। চা খেলে বলুন, চা করে দিই। যদিও ঠান্ডা চা খেতে হবে, কারণ পানি গরম করতে পারবো না এখন। ঠান্ডা পানিতে টি ব্যাগ ডুবিয়ে খেতে হবে। রুকু কপালটা টেনে উপরে তুলে বলল, কিছু লাগবে না, আপনি ঘুমান, আপনাকে বেশ কষ্ট দিয়ে ফেলেছি।